সরি। হ্যালো। হ্যাঁ, আমরা লাইভে চলে আসছি। হ্যালো, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমরা আমাদের ফসলির যে আজকে লাইভ, আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে গাছের বৃদ্ধি ও ভালো ফলনের জন্য করণীয়। তো এইটা এর জন্য আমাদের আজকের এই স্টুডিওতে আজকের উপস্থিত আছেন আমাদের খামার বাড়ি হর্টিকালচার উইং এর সম্মানিত হর্টিকালচার উইং এর অতিরিক্ত উপপরিচালক ডক্টর শামীম আহমেদ। আমাদের সাথে আরো যুক্ত হবেন আমাদের আসসালামু ডিজিটাল স্ট্র্যাটেজি টিমের শামীম মুরাদ। আমাদের সাথে আরো যুক্ত হবেন আহ, আহ, আমাদের এসিআই ফার্টিলাইজার বিজনেস ডিরেক্টর জনাব বশির আহমেদ। এবং আমরা সবাই মিলে আজকে যে জিনিসটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে আমাদের ফসলের বৃদ্ধি নিয়ে আর কি, গাছের বৃদ্ধি এবং ভালো ফলন কিভাবে পাওয়া যায় সেটা নিয়ে। তা আমরা যেটা প্রথমে শুরু করতে চাচ্ছি যেটা হচ্ছে যে আসলে আমাদের অনেক কৃষকরা বিভিন্ন সময় জমি চাষ করে থাকেন, বিভিন্ন ফসল ফলান। তো আমাদের একটা গ্যাপ থেকে যায় আর কি, আমাদের বিভিন্ন জায়গায়, আমাদের ল্যাবে, আমাদের বিভিন্ন রিসার্চ প্রতিষ্ঠানে, গবেষণাগারে যে ফলনটা আমরা পাই, কিন্তু জমিতে যখন আমরা যাই তখন কিন্তু সেই ফলনটা পাই না আর কি। তো সেখানে একটা গ্যাপ থাকে। এটা বিভিন্ন কারণ থাকতে পারে, এটা সারের ব্যবস্থাপনা থাকতে পারে, কিংবা পোকামাকড়ের আক্রমণ থাকতে পারে। তো সেই সব বিষয়গুলো নিয়ে আসলে কিভাবে এখান থেকে বের হয়ে আসা যায় সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলাপ করতে চাচ্ছি। তো সেই জিনিসটাই প্রথমেই আমি শুরু করতে চাচ্ছি। আমি ডক্টর শামীমকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ জাহিদুল হক সাহেব আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমরা এই বিষয়টাতে চলমান প্রক্রিয়ার ভিতর দিয়ে একটু যাচ্ছি। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে শুরু করে আমাদের কৃষি মন্ত্রণালয়ের আহ, এমনি সাধারণ কার্যক্রম কিছু থাকে, যে কৃষককে লজিস্টিক্যাল সাপোর্ট দেওয়া। আমরা মূলত সম্প্রসারণের কাজটি করে থাকি মাঠ পর্যায় থেকে শুরু করে আমাদের বাজার পর্যায় পর্যন্ত। শুধু আমরা মার্কেটিং পর্যায়টাতে ইনভলভ হই, বাট নট ডিরেক্টলি, ইনডাইরেক্টলি। আপনারা জানেন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং, এটা ডিপার্টমেন্ট আছে, বা বিএডিসি আছে। মূলত বিজনেস ওরিয়েন্টেড কাজগুলি ওনারা করেন, কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা সম্প্রসারণ এবং বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। তো আমি দীর্ঘদিন এই ডিপার্টমেন্টের সাথে জড়িত, বিগত 10 বছর বা 12 বছর। আমার যে অভিজ্ঞতাটি আছে সেখানকার আলোকে আমি বলতে চাই, কারণ আপনাদের টপিকটি অত্যন্ত মানে জেনারেলাইজড একটি টপিক, যে গাছের বৃদ্ধি উপরে। কিন্তু আমি যদি অনুমতি থাকে আমি আসলে পারিপার্শ্বিক বিষয়গুলোকে এখানে আনতে চাই যদি সময় থাকে। যেমন আমরা জানি যে বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে একটি করোনা প্রাদুর্ভাব চলছে, যেগুলোর ভিতর থেকে আসলে আমাদের সবকিছু দৈনন্দিন জীবনের ভিতরে এই বিষয়টি চলে আসছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আমাদেরকে বিশেষ ইনস্ট্রাকশন দিয়েছেন যে 1 ইঞ্চি জমিও যেন আমরা খালি না রাখি। অর্থাৎ স্বাস্থ্যবিধির পাশাপাশি কিন্তু কৃষি ব্যবস্থাপনাটাকে এক অত্যন্ত গুরুত্বের সহিত দেখা হচ্ছে, বলা যায় যে টপ প্রায়োরিটিতে। তো এই ক্ষেত্রে আসলে আমাদের কৃষি কর্মকর্তা থেকে শুরু করে আমাদের কৃষকদের জন্য আমাদের অনেক আমাকে একটা ইন্টিগ্রেটেড একটা প্ল্যানিং এর ভিতর দিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যে গতানুগতিক কৃষির ব্যবস্থাপনার সাথে চলি, আপনারা জানেন, আপনিও কৃষিবিদ আমিও, আমরা একসময় পড়তাম যে 16টি খাদ্য উপাদান, 9টি গৌণ এবং মুখ্য উপাদানের মাধ্যমে আমরা আসলে ফসলের পুষ্টি চাহিদাটাকে মিটাই। এগুলো আমাদের খুব জেনারেল এক সময়কার স্টাডি ছিল। আমরা কিন্তু কৃষি এখন সেখান থেকে অনেকটাই সরে এসেছি। আমরা এখন আধুনিক কৃষির দিকে যাচ্ছি। তারই একটি ফলসিদ্ধ ফসলি, যেমন এইভাবেও কিন্তু আমরা সেবা দিতে পারি কৃষককে। তো আমরা আধুনিকতার দিকে যাচ্ছি। আমার আমার একটি স্টাডি আছে, আমি সরাসরি এই যে গবেষণাটি করেছি, সেখানে আমরা দেখিয়েছি যে আসলে এই মুহূর্তে কৃষকের পুষ্টি চাহিদা মেটানোর জন্য আমরা কিন্তু বায়ো ফার্টিলাইজারের বিষয়টাকে আনতে চাচ্ছি সামনে, বা বায়ো ইনোকুলেন্ট আমরা যেটা ইংলিশে বলি, প্রাণগত রেগুলেটিং রাইজোব্যাকটেরিয়া বা অন্য কিছু। এগুলো কিন্তু একেবারে নতুন কনসেপ্ট না,
এগুলি কিন্তু প্রকৃতিতে ছিল। আপনার যে মাটির জৈব উপাদানকে ব্যবহার করে খাদ্যের পুষ্টি উপাদান বা গাছের পুষ্টিকে নিয়ন্ত্রণ করা, কিন্তু এই জিনিসগুলোর গবেষণার কারণে এগুলো কৃষক পর্যায়ে এখনো, আপনি যেটা বলছিলেন প্রথমে যে বৈজ্ঞানিক ভাবে গবেষণাগারে বিষয়গুলি থাকে কিন্তু মাঠ পর্যায়ে নিতে পারি না আমরা। আমরা অনেক সময় দেখি যে ইন্ডিয়াতে বা চায়নাতে তারা এগুলো করেছে যে জৈব চাহিদা মেটানোর মাধ্যমে বায়োনিউট্রিয়েন্ট হিসেবে এই ব্যাকটেরিয়া বা এই উপকারী ব্যাকটেরিয়া গুলোকে যদি আমরা মাটিতে দিতে পারতাম, তাহলে আমাদের কেমিক্যাল ফার্টিলাইজার, আমি অনেক জায়গায় বলেছি যে আমাদের আসলে ধীরে ধীরে রাসায়নিক সারের ব্যবহারটা একটু কমাতে হবে বা সাপ্লিমেন্টারি হিসেবে এটাকে ইউজ করতে হবে। তাহলে আপনার ফসলের জন্য জিনিসটাকে সহজে গ্রহণ করা যাবে। একটা উদাহরণ হিসেবে আমি বলতে চাই যে আমাদের অ্যাটমসফেরিক যে নাইট্রোজেন আছে, আমরা অনেক সময় পড়েছি, এটা ফিক্সড করার জন্য আমাদের কিছু নোডুলাস ব্যাকটেরিয়া লাগে। কিন্তু আমাদের আজকাল দীর্ঘদিনের কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করার কারণে কিন্তু আমাদের মাটির এই মাইক্রো অর্গানিজম গুলো ধীরে ধীরে কমে আসতেছে। ফলে নাইট্রোজেন ফার্টিলাইজার বা ইউরিয়া ফার্টিলাইজার ব্যবহারের ডোজ কিন্তু আমাদের বাড়াই দিতে হচ্ছে। কিন্তু আমরা যদি অনেক সময় আমরা ন্যাচারালি করেছি যে লাইফ পার্চিং করেছি, আমরা আমরা ধনচার লাগাই দেওয়ার বা আমরা যে আমাদের যে গতানুগতিক আমরা যে কম্পোস্ট ফার্টিলাইজার ইউজ করতেছি, বাট এটাও জনপ্রিয়তা পাচ্ছে কিন্তু ওইভাবে কৃষক আগ্রহী না। সেক্ষেত্রে যদি আমরা এই বায়ো ফার্টিলাইজারকে যদি আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি, তাহলে দেখা যাবে যে অ্যাটমসফেরিক যে নাইট্রোজেন গুলো গাছ ফিক্সড করে বা অ্যাভেলেবিলিটিস অফ ফসফরাস, আরেকটা টার্মোলজি এখানে যেহেতু একটু সরাসরি কৃষক একটা অ্যাডভান্স লেভেল আছে, এই বিষয়গুলোকে কিন্তু আমাদের সামনে নিয়ে আসতে হবে যে কিভাবে আমরা যে ফসফরাস ফার্টিলাইজারটা দিচ্ছি, দেখা যাচ্ছে যে আমরা দিচ্ছি কিন্তু সেক্ষেত্রে মাত্র 30% গাছ নিতে পারে, বাকিরা কিন্তু ফিক্সড আকারে থেকে যায়। এটা আমাদের গবেষণা থেকে আসছে। কিন্তু আমাদের বায়ো ফার্টিলাইজার বা মাইক্রো অর্গানিজম গুলো কিন্তু এই বাকি 70% ফার্টিলাইজারকে অ্যাভেলেবেল করে, কিন্তু এটা কৃষক পর্যায়ে বোঝানোটা কিন্তু ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমাদের এখানে একটা উদ্যোগ নিতে হবে, আমাদের সম্প্রসারণ কর্মীকে আমাকে উদ্বুদ্ধ করতে হবে কৃষককে যে আপনার জমির যে জৈব প্রদানের বিষয়টাকে, অর্থাৎ আমরা যদি অর্গানিক ম্যাটারকে বলি, আমরা করেছি অর্গানিক ম্যাটার অ্যাভেলেবিলিটিসটাকে আমাকে মাটিতে বাড়াতে হবে। সেখানে কৃষক পর্যায়ে যদি এই কাজটা আমরা নিতে পারি, আমরা অনেকটা ভার্মি কম্পোস্টের মাধ্যমে এটা করি বা এখন আমি যেটা বলছি মাইক্রো অর্গানিজমের অ্যাক্টিভিটিস বাড়ানো, তাহলে আমাদের সয়েলে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বাড়বে, আমাদের ইরিগেশন কোয়ান্টিটি কমে আসবে, আমাদের ফার্টিলাইজার ডোজটা কমে আসবে। তার সাথে তো অন্যান্য বিষয় হয়তো আপনারা, আমি আবার পরবর্তীতে সুযোগ পেলে বলবো, অন্য বিষয়গুলো তো আছে যে আমাদের মানে ভালো মানের বীজ কৃষকের কাছে পৌঁছাতে হবে। এখানে একটা বড় গ্যাপ রয়ে গেছে আমাদের। এরপর আছে ইন্টারকালচার অপারেশনের ক্ষেত্রে আমরা যদি যাই, একদম সিড বেড থেকে শুরু করে আমরা যখন চারা উৎপাদন করে মাটিতে দেই, সেই ব্যবস্থাপনা এগুলো আসলে কৃষক এখন অনেকটা নিজেরাই পারে। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে নতুন কি টেকনোলজি আমরা ফার্মার্সের কাছে নিতে চাই, সেই ক্ষেত্রে আমার পরামর্শটা হচ্ছে, প্রথম পরামর্শটা হচ্ছে যে আমাদের আসলে আমাদের সমস্ত সমাধান কিন্তু প্রকৃতিতেই থাকে, আমরা এগুলো গবেষণার মাধ্যমে সামনে আনার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আমাদের বর্তমান আমি যে বিষয়টার উপর গবেষণা করেছি, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটিং মাইক্রো অর্গানিজমস এর উপরে, এই জিনিসটাকে আমরা এখন সামনে আনার চেষ্টা করছি যে সাপ্লিমেন্টারি হিসেবে যদি আমরা ফসলের আবাদ শুরুর সময় আমরা এই বায়ো ফার্টিলাইজারটাকে আমরা কাছে আনতে পারি, তাহলে আমার আনুষঙ্গিক অনেক কিছুই সাপোর্টিং চলে আসবে। এটা আগামী কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে আমার বিবেচনায়। সেখানে আমরা অনেক সল্ট স্ট্রেস, আমাদের জানেন দক্ষিণাঞ্চলে প্রচুর লবণাক্ততার একটা সমস্যা আছে, এই স্ট্রেস মিটিগেশনের উপরে আমার পার্সোনালি কিছু গবেষণা আছে, ট্রিমেন্ডাসলি এটাকে অ্যাক্টিভ করছে। সে উচ্চ যদিও আমাদের বিড়ি থেকে আমরা লবণাক্ত সহিষ্ণু জাত পাচ্ছি, কিন্তু এই কাজটি যদি আমরা সাথে করি তাহলে কিন্তু আমাদের গাছ নিজেরাই কিন্তু লবণাক্ত সহিষ্ণু হিসেবে বা লবণাক্ত থাকলেও সেই পরিস্থিতিতে আমরা কিন্তু ফসল আবাদ করতে পারবো। একইভাবে খরা সহিষ্ণু ব্যাপারটা চলে আসে, আপনি যদি বন্যা বা ফ্লাডেড কন্ডিশনের কথা বলেন, সেখানেও দেখবেন যে আপনি যদি ট্রায়াল দিয়ে দেখেন যে অন্য জমির সাথে তুলনা করলে আপনি যেখানে বায়ো ফার্টিলাইজার বা প্ল্যান্ট এগুলি মাইক্রো অর্গানিজম গুলো ব্যবহার করেছেন, তার কিন্তু সহনশীলতা অনেক বেশি। আমি মনে হয় অল্প সময় শামীম, হ্যাঁ, আমি আমি আপনার পরামর্শগুলো শুনছিলাম, আসলে এগুলো দরকার আমাদের ফার্মারের জন্য।
তা আমরা আমরা ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করছেন আমাদের ডিজিটাল স্ট্র্যাটেজি টিমের জেনারেল ম্যানেজার জনাব শামীম মুরাদ ভাই। সালাম আলাইকুম। হ্যাঁ জাহিদ ভাই, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো হ্যাঁ, আছেন? আমাদের সাথে লাইভে আসার জন্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আচ্ছা, তো আপনাকে যখন পেলামই আমাদের সাথে আমাদের ফার্টিলাইজারের বিজনেস ডিরেক্টর বশির ভাইয়া জয়েন করবেন। উনি একটা গুরুত্বপূর্ণ মিটিং এ থাকায় একটু পরে আসছেন, বাট আপনাকে ঠিক আছে। যেহেতু পেলাম, আমাদের অনেক কোয়েরি কৃষকদের সব সময় তারা আমাদের কাছে প্রতিদিন গড়ে প্রায় 200-র বেশি প্রশ্ন আমাদের কাছে আসে। কিন্তু আচ্ছা, আচ্ছা। আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে এই যে সিজনটা সামনে আসছে, মানে কি বড় সিজনটা চলে গেল, এখন বড় হারভেস্টিং হচ্ছে, অল্প কয়েকদিনের মধ্যে বড় সিজনটা শেষ হবে। এরপরে আগামী সিজনে কৃষককে তার ফলন বৃদ্ধি এবং তার ফলনটা যাতে সে ভালো পায়, এরকম একটা সিচুয়েশনে আমরা তো সারা পৃথিবীতে এখন একটা অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, একটা চ্যালেঞ্জ, সেটা কৃষক থেকে শুরু করে সবার জন্য। কিন্তু এত কিছুর মধ্যেও কিন্তু কৃষককে প্রতিদিন মাঠে যেতে হবে, অবশ্যই অবশ্যই মাঠে যেতে হবে। এবং তার এই মাঠে যাওয়াতে সেখানে আমাদের একজন এক্সপার্ট হিসেবে আপনি কৃষকদেরকে কি বলতে চান এই কামিং সিজনে? ধরেন এই আউশ যে সিজনটা আসছে, এই সিজনে কৃষকদের কি সচেতন হওয়া উচিত, এবং এরকম একটা পরিস্থিতিতে যেখানে কৃষকরা তার ইনপুটটা কেনার জন্য হয়তো বাজারে আগে যেভাবে সহজে চলাফেরা করতে পারতেন, এখন হয়তো সেভাবে বাজারে যেতে পারবে না, তো প্রোডাক্টটা কিভাবে কালেক্ট করবে, এবং সেই সংগ্রহ করা হলে সেটা কিভাবে সংরক্ষণ করবে এবং জমিতে দিবে, এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন। ধন্যবাদ শামীম ভাই, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে করেছেন। আমি জানি না, আসলে আমি তো সরকারি একটি মধ্যম সারির কর্মকর্তা, তবে আমি রেফারেন্স দিয়ে বলতে চাচ্ছি আপনাকে। আমাদের বর্তমান সুযোগ্য কৃষিমন্ত্রী জনাব ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যার কিন্তু ইতিমধ্যেই এই আউশের প্রণোদনা একটি ঘোষণা করেছেন, এটি 928 কোটি টাকার একটি প্রণোদনা। এটা হচ্ছে উদ্ধৃত প্রণোদনা, এটা কিন্তু আরো বড় মাত্রার। কিন্তু আমাদের যে উদ্ধৃত প্রণোদনা ছিল সেটি দ্রুত ছাড়করণের জন্য বিশেষভাবে একটি প্রজ্ঞাপন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে। এবং আপনি জানেন আমাদের 487টি উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা সহ এবং উপসহকারী কৃষি কর্মকর্তা বিশাল জনবল আমরা কিন্তু মাঠ পর্যায়ে আমাদের কৃষকদের পাশে নিয়মিত আছি। এবং আমরা ইতিমধ্যে তালিকা প্রণয়নের কাজ সম্পন্ন করেছি বিভিন্ন উপজেলায়। আমাদের উপজেলা কৃষি পুনর্বাসন ব্যবস্থাপনা কমিটির সভাপতি, আসলে ওখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, সদস্য সচিব হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা আছেন, জেলা পর্যায়ে একই। তো উনাদের তত্ত্বাবধানে আমাদের প্রণোদনার একটি তালিকা তৈরি হয়েছে। সেখানে অনধিক আমরা 1000 থেকে, মানে যতগুলো কৃষক এই মুহূর্তে প্রণোদনার আওতায় নিয়ে আসা যায় আমাদের সীমিত সংখ্যক এই প্রণোদনার মাধ্যমে আমরা কিন্তু তাদেরকে বীজ সহায়তা, সার সহায়তা একটু বিনামূল্যে, একদম সরকারিভাবে একটু বিনামূল্যে আমরা কৃষকের কাছে দোরগোড়ায় আমরা পৌঁছে দিতে চাচ্ছি। যেহেতু আপনি আমাকে বলেছেন যে প্রথম করণীয়টা হচ্ছে এখানে যে আমরা একটা বৈশ্বিক মানে দুর্যোগের মধ্যে যাচ্ছি, অর্থাৎ করোনা পরিস্থিতিতে। অন্যান্য সময়কার পরিস্থিতির সাথে কম্পেয়ার করলে এখনকার পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। আমরা কিন্তু এর আগে মাঠে একদম চলে যেতাম, ব্লকে চলে যেতাম, আমরা ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তারা যেতেন, আমরা খুঁজে খুঁজে কৃষকদের কাছে এই সেবাগুলো পৌঁছানোর, বা আপনারা যারা প্রাইভেট সেক্টর আছেন, বিশেষ করে এসিআই কে আমি এখানে খুবই ধন্যবাদ দিই যে আপনারা কিন্তু একেবারে কৃষকের দৌড় গোড়ায় বলতে গেলে মাঠে চলে যেতে পারতেন। এবং আমরা গেছেন, আমরা যখন মাঠে গেছি আপনাদের পেয়েছি, আরো অনেক সিন্ডিকেট আছে, বিভিন্ন আমরা প্রাইভেট অর্গানাইজেশনকে দেখেছি তারা কৃষককে দিতে। কিন্তু এখনকার পরিস্থিতিটা কিন্তু অতটা উন্মুক্ত না, বলা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষকের স্বাস্থ্য সুরক্ষাটা এখানে খুবই জরুরি। যার জন্য আপনারা জানেন যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এখানে বলেছেন যে কৃষকের জন্য একটি স্বাস্থ্য সেবার ব্যবস্থা বা তার বীমার ব্যাপারেও চিন্তা করা হচ্ছে চিকিৎসকদের জন্য। অর্থাৎ প্রতি বিষয়টা এখানে আমরা শুধু যদি সার, বীজ এবং এগুলো কিন্তু খুবই ফান্ডামেন্টাল। আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন যে কৃষক এই সময়ে যে কৃষি উপকরণগুলি কিভাবে পাবে, সেখানে কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনো পরিবর্তন আনা হয়নি। মানে আপনি খেয়াল করে দেখেন আমাদের কিন্তু
জেলা এবং উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে আমরা কিন্তু সরকারি নির্দেশনা অনুযায়ী বীজ বিতরণের যে যে ডিলারগুলি আছেন বা সার সবগুলো কিন্তু খোলা, যে কোনো সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু এগুলোকে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আমার শামীম ভাই, আমার ইয়েটা ছিল এরকম যে কৃষকের কাছে মানে বর্তমান কৃষি মন্ত্রণালয় এবং ডিএইর যে প্রায় 14,000 কর্মী, তাদের যে নিরলস পরিশ্রম, সেটার কারণে কিন্তু এই কৃষক এবং এই খাদ্য উৎপাদনের সাথে যারা জড়িত সকলের কাছে কিন্তু আমরা পৌঁছানোর যে একটা বিরাট অবদান, সেই ক্ষেত্রে ডিএইর কন্ট্রিবিউশনটা এটা অবশ্যই উল্লেখযোগ্য। কিন্তু আমার কথাটা ছিল এরকম যে এরকম একটা বৈশ্বিক যে দুর্যোগ, যেখানে মানুষ সহজে যোগাযোগ করতে পারছে না, সে হাটে বাজারে যেতে পারছে না, সেই ক্ষেত্রে তো তার সাথে কমিউনিকেশনটা যেহেতু আমরা যতই চেষ্টা করি আগের মতো তো আর হবে না। এটা ইটস এ নিউ নর্মাল। এই যে সামনাসামনি দেখা করাটা কমে গেছে, বা আরো হয়তো কিছুদিন এরকম থাকবে। এরকম একটা সময়ে আমরা কি কৃষকদেরকে ডিজিটাল প্ল্যাটফর্ম বা তার যে মোবাইলের মাধ্যমে সে যে তার সহায়তাটা, সে যদি একজন আপনি দেখবেন যে আমাদের যে প্ল্যাটফর্ম ফসলি প্ল্যাটফর্ম, সেখানে বাংলাদেশের সমস্ত ডিএইর কর্মকর্তা সহ মাঠ পর্যায়ের যে সকলের নাম্বার উপজেলা ভিত্তিক দেওয়া আছে। সেখানে কিন্তু একজন কৃষক চাইলে আমাদের এই সরকারি যে এই কৃষি বিজ্ঞানী এবং যারা মাঠ পর্যায়ে কাজ করছেন প্রত্যেকের সাথে সরাসরি কথা বলতে পারেন এবং সে তার প্রয়োজনীয় সাহায্যটা মোবাইলেই সেরে নিতে পারেন। তাহলে কিন্তু তার সরাসরি বাজারে যাওয়া বা একজন কৃষিবিদের সাথে সরাসরি কথা বলার প্রয়োজনটা থাকছে না, এবং সে চাইলে তার যে উপকরণ সংগ্রহ করা সেটাও সে অনলাইনে করতে পারে। তো এই ক্ষেত্রে আপনার কি সাজেশন হবে, কৃষক ভাইরা কিভাবে উপকৃত হবেন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে, তার সেইটা যদি একটু বলতেন। ধন্যবাদ শামীম ভাই। আসলে আমি এতক্ষণ যেটা বলছিলাম যে আমাদের পক্ষের প্রস্তুতি, দেখুন আমি কিন্তু অকপটে স্বীকার করতে চাই যে বাংলাদেশ তথা কৃষি ব্যবস্থাপনায় সরকারি এবং বেসরকারি সমন্বয়ের মানে বাইরে কোনো ধরনের চিন্তা ভাবনা কিন্তু করা এই মুহূর্তে সম্ভব না। অর্থাৎ বেসরকারি উদ্যোগকে আমরা সবসময়, আমি বলতে না, আমরা সরকারিভাবে কৃষি মন্ত্রণালয় এবং আমাদের মাননীয় কৃষিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় বলে আসছেন যে আমরা কিন্তু একটা সমন্বয়ের মাধ্যমে এই কাজগুলো করব। সরকারি ভাবে আমাদের হচ্ছে একটি দায়িত্ব, আর বেসরকারি ভাবে আপনারা আপনাদের দায়িত্ব নিচ্ছেন। সেক্ষেত্রে ফসলি যদি প্ল্যাটফর্মের কথা বলেন, there is no doubt about it যে আমরা যত সহজে আমরা ফিজিক্যাল মুভমেন্টের মাধ্যমে যেভাবে আমরা যেতে পারি, অবশ্যই একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আমরা আসতে পারি, এখানে যেটা সমস্যাটা হয়ে দাঁড়ায় যে আমাদের কৃষককে এই সিস্টেমের ভিতরে আনাটাকে একটু কষ্ট হয়, কারণ স্বাভাবিকভাবে ওনারা হয়তো এই টেকনোলজি সম্বন্ধে অতটা ওয়াকিবহাল হন না। কিন্তু এটা যদি প্রশিক্ষণের মাধ্যমে আমরা বুঝাতে পারি বা আপনাদের সহযোগিতার মাধ্যমে, অবশ্যই একটি ফসলি বা এই ধরনের যে সমস্ত বেসরকারি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে কৃষকের দোরগোড়ায় যেতে, এবং আপনি যেটা বলছিলেন যে তার উপকরণগুলো যদি আমরা ডেলিভারি সিস্টেমের মাধ্যমে দোরগোড়ায়, এটা তো অবশ্যই একটি মানে কি বলবো, এটা এর তো কোনো ব্যতিক্রম দেখছি না। মানে এটা তো অবশ্যই ভালো, আমাদের জন্য যেমন ভালো, আমি দেশের জন্য ভালো, দেশের কৃষি ক্ষেত্রে ভালো, কৃষকের জন্য ভালো। কিন্তু এই জিনিসটাকে কিভাবে জনপ্রিয় করা যায় বা কৃষকের গ্রহণযোগ্যতা ক্ষেত্রে কৃষক যেন সহজে এই জিনিসটাকে গ্রহণ করে, এটা যেন তার জন্য কষ্টদায়ক না হয়, বা সে যেমন আমাকে এখন একটা প্ল্যাটফর্মে আসতে হলে আমাকে একটা লিঙ্ক ব্যবহার করতে হয়েছে, আমাকে একটা সিস্টেমের মধ্যে আসতে হয়েছে, এই জায়গাগুলো যদি নিশ্চিত করা যায়, এই মুহূর্তে এর থেকে ভালো পদ্ধতি আমার তো মনে হয় না কৃষককে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে। কারণ আপনি জানেন যে আমাদের সরকারের সরকারি কার্যক্রমে কিছুটা তো প্রতিবন্ধকতা থাকে, সব ক্ষেত্রেই থাকে আমাদের লজিস্টিক্যাল সাপোর্টে। এখানে যদি আপনারা বা প্রাইভেট অর্গানাইজেশন এগিয়ে আসে, একটা সমন্বয়ের সৃষ্টি হয়, এটা আমি বিশ্বাস করি যে আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, 1 ইঞ্চি জায়গাও আমরা এইবার ছাড়তে চাচ্ছি না, প্রতিটি ইঞ্চি জায়গাকে আমরা কৃষির আওতায় আনতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনাদের ভূমিকা আমি বলবো যে অপরিসীম। আপনারা যদি এই ধরনের কিছু প্রপার চ্যানেলে করতে চান, অন্তত আমি মনে করি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অবশ্যই আপনাদেরকে সহযোগিতা এবং এই বিষয়ে আরো সাহায্য করবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত
ধারণা? আমরা কিন্তু 2015 সালের নভেম্বর থেকেই ডিএর সাথে এই ফসলি কিন্তু ডিএর সাথে কাজ করছে এবং ডিএর শীর্ষস্থানীয় কর্মকর্তা সহ এবং মাঠ পর্যায়ের সকলকে সঙ্গে নিয়ে আমরা কৃষকদের কাছে যেতে পেরেছি। এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে সব কৃষককে, দেশের সমস্ত কৃষককে যদি এই প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসতে পারি, তাহলে যে বেনিফিট বা যে ভালো সুযোগটা তৈরি হচ্ছে সেটা হয়তো আমরা পাবো। জাহিদ ভাই, আপনি আমি যদি এখানে একটু সংযোজন করি আপনাদের জ্ঞাতার্থে কিছু অনুমতি থাকলে, আমাদের সরকারিভাবে আমরা একটা প্রকল্প, আমি নিজেও প্রকল্পের সাথে জড়িত ছিলাম। আমাদের উপজেলা পর্যায়ে কিন্তু এখন উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ প্রকল্প চলছে, থার্ড ফেজ এখন চলছে, এবং এই প্রকল্পের আওতায় আমরা কিন্তু প্রায় 212টা উপজেলাতে এই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছি। ওখানে আমাদের সব ধরনের লজিস্টিক্যাল সাপোর্ট আছে একেবারে, আপনার ল্যাপটপ এবং 50 জন কৃষককে কিভাবে আমরা এখানে প্রশিক্ষণ দিতে পারি। আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা কিন্তু, এবং এটা পর্যায়ক্রমে সমস্ত উপজেলায় চলে যাবে, তো আপনারা এটাও এখানে আমার এই বক্তব্যের মধ্যে নোট করতে পারেন যে এই প্ল্যাটফর্মটাকে আপনারা ইউজ করে আপনারা কিন্তু ফসলিকে মাঠ পর্যায়ে নিয়ে যেতে পারেন। আপনার যদি কোনো ওরকম প্ল্যান থাকে যে আপনারা প্রশিক্ষণের মাধ্যমে কৃষকের কাছে যেতে চান, সেখানে আপনারা যদি ডিএ কে দরখাস্ত করেন বা ডিএ এর মাধ্যমে যান, আমাদের উপজেলা কৃষি অফিসাররা কিন্তু আপনাদেরকে এই সুযোগটি দিতে পারে যে ফসলি কিভাবে যাবে সরকারিভাবে। আপনারা এটা জাস্ট আমি একটা ইনফরমেশন দিতে চাই যে আপনারা নিতে চান। ধন্যবাদ শামীম ভাই। ধন্যবাদ শামীম ভাই। তা আমরা আজকের যে টপিকটা ছিল সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই আরেকটু, যেটা হচ্ছে আমাদের আজকের এই গাছের বৃদ্ধি ভালো ফলনের জন্য যে জিনিসটা, সেই আমি কয়েকটা বিষয় একটু আলোকপাত করতে চাই। সেই বিষয়ে আমরা শামীম ভাইয়ের কাছে শুনবো। যেটা হচ্ছে যে আমাদের আসলে মাটি পরীক্ষার যে গুরুত্ব সেটা নিয়ে একটু কথা বলবেন, যেটা মাটি আসলে পরীক্ষা করা দরকার কি পরিমাণে। এবং আমাদের অনেকে কৃষকের ধারণা আছে যেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র আপনার অনেকেই শুধুমাত্র ইউরিয়া টিএসপি সার দিয়েই, টিএসপি এই 3টা সার দিয়ে আমরা ভালো ফসল পেতে চাই। আমাদের যে বাকি যে অন্যান্য যে 16টা নিউট্রিয়েন্টের কথা বলি সেইটার বিষয়ে একটু কথা শুনবো। আর সুষম মাত্রায় সার প্রয়োগ সেটা বিষয়ে কথা বলবো। এবং উপযুক্ত শস্য বিন্যাস, যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ আমাদের বিষয়, যেটা হচ্ছে আমাদের শস্য বিন্যাসের ক্ষেত্রে যে আমাদের এখন বাংলাদেশে প্রায় আমরা প্রত্যেকটা জমিতে থেকে 3 ফসলি জমি এবং অনেক জায়গায় 4 ফসল এবং 5 ফসল আমরা পাচ্ছি বিভিন্ন জায়গায় সবজির মাধ্যমে। সেই উপযুক্ত শস্য বিন্যাসের মাধ্যমে যে এলাকা ভিত্তিক যে শস্য বিন্যাস গুলো, যে আমাদের উত্তর অঞ্চলে একরকম শস্য বিন্যাস হবে, দক্ষিণ অঞ্চলে আরেক রকম শস্য বিন্যাস হবে, সেই বিষয়ে একটু আমি ডক্টর শামীমের কথা শুনতে যাচ্ছিলাম। ধন্যবাদ জাহিদুল হক সাহেব। আসলে এটিও একটি ভালো প্রশ্ন আপনি করেছেন। যদি আমি প্রথমে একটা করে উত্তর দেওয়ার চেষ্টা করি, আমাদের বক্তব্যের প্রথমে কিন্তু এরকম ছিল যে আমাদের কৃষি বা কৃষি ব্যবস্থাপনা পুরোটাই আমরা রাসায়নিক সারের উপর নির্ভরশীল। আমি বলেছি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে বাজারে আমরা অনেক মিশ্র জৈব সারের ব্যাপারটা আমরা দেখি। আপনাদের জ্ঞাতার্থে জানাই, আমাদের কিন্তু সরকারিভাবে এই সারের গুণাগুণ যাচাই করার জন্য একটি বরাদ্দ থাকে। আমাদের আমি যখন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছিলাম, আমরা র্যান্ডমলি কিছু স্যাম্পল কালেক্ট করতাম সারের গুণাগুণ ক্ষেত্রে। সেখানে আমাদের একটা বিটার এক্সপিরিয়েন্স আছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে আমাদের যে সুষম সার বা আমাদের এটাকে বলি যে মানে সব সারের মিলিত ভাবে সুষম সার বাজারে যেগুলো আসে তার অধিকাংশই কিন্তু মান যেটি দেওয়া থাকে, যে দুঃখজনক বিষয় এটি থাকে না। ফলশ্রুতিতে আমরা সরকারিভাবে এই সারগুলোকে রিকমেন্ড করতে পারি না। এখন পর্যন্ত আমাদের কাছে খুব ভালো মানের সুষম সারের কোনো আছে, খুবই কম, মানে সেগুলো থাকলেও সেগুলো কৃষক পর্যায়ে অ্যাভেলেবল না বা দিতে পারি না। ফলশ্রুতিতে আমরা বাধ্য হয়ে আবার সেই কেমিক্যাল ফার্টিলাইজার বা আলাদা আলাদা করে ইউরিয়া টিএসপি এমওপি এই সারের দিকে যেতে হয়। তো সরকারিভাবে এর জন্য একটা ভর্তুকির ব্যবস্থাও রয়েছে, যেহেতু এই জন্য কৃষক কিন্তু উদ্বুদ্ধ হয়। কিন্তু অন্য যে আমি যে বললাম যে বায়ো ফার্টিলাইজার বা এই আমাদের যে মিশ্র সারের যে জায়গাগুলো, এগুলোকে যদি আপনাদের মানে প্রাইভেট অর্গানাইজেশন গুলোকে ভালো মানের নিয়ে আসতে পারতো, তাহলে হয়তো আমরা যদি অ্যাসিওর, আমাদের বললাম তো আমাদের একটা বরাদ্দ থাকে, আমরা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখি। তো আমাদের আমি বলতে পারি যে অন অ্যান এভারেজ 80 to 90%
নট আপ টু দ্য মার্ক ফর রিকমেন্ড টু দ্য ফার্মার, আমরা পাই না, আমাদের নাই ওইভাবে। এই জন্য আমরা এটাকে রিকমেন্ড, সরকার কৃষক যদি নিজস্ব উদ্যোগে দেয় তাহলে দিতে পারে, ক্ষতি নাই, বাট উপকার কিছু পায় না। এই গেল এক। দুই হচ্ছে যে মাটির যে স্বাস্থ্য পরীক্ষার কথা আপনি বলছেন, এটি কিন্তু একটি নিয়মিত প্রক্রিয়া। আপনার এখন তো আমরা SRDI মানে মৃত্তিকা গবেষণা কেন্দ্র, ওনারা তো করছেনই, ওনাদের সফটওয়্যার আছে, ওনারা বিভিন্ন এলাকায় গিয়ে এলাকায় বেস ফার্টিলাইজার রিকমেন্ডেশন ডোজ আছে, ওনাদের ওয়েবসাইটে আছে, ফ্রি ফ্রি। এবং এছাড়াও যদি কেউ মাটি স্যাম্পল নির্দিষ্ট ওনাদের ভিডিও, আমি ওনাদের ভিডিও দেখে কিন্তু বিভিন্ন জায়গায় মাটি স্যাম্পল কালেকশন করি। এটি হচ্ছে যে যারা একটু অ্যাডভান্স কৃষক, যারা বলে, যারা চায়, আমরা তাদের মানে সবাইকে তো দেওয়া যায় না, তবে যারা আগ্রহী তাদের মাটির স্যাম্পল কালেক্ট করে আমরা কিন্তু SRDI তে পাঠিয়েছি, এবং সেখান থেকে ফলাফল অনুযায়ী তারা একেবারে সফটওয়্যারের মাধ্যমে এটাকে ডেভেলপ করে একটা ফার্টিলাইজার রিকমেন্ডেশন দিয়ে দেন, আমরা এটা কৃষককে প্রোভাইড করি। এটি কিন্তু এটা চলমান এখনো আছে, এটি করতে পারেন কৃষক যদি ওরকম আগ্রহী কৃষক। আর যদি প্রাইভেটলি কিছু আছে সেটা তো ভালো, বাট বিষয়টা হচ্ছে ওইখানেই, প্রশ্নটা হচ্ছে এখানে যে বিশ্বস্ততা তৈরি করা। আমরা যে কোনো জিনিস কৃষকের কাছে নিতেই পারি, আমাদের কাছে আসে, কিন্তু আমরা আসলে নিজেরাই বিশ্বস্ত হতে পারি না বা আশ্বস্ত না যে এটাকে কৃষক পর্যায়ে এটাকে সম্প্রসারণ করা যায় কিনা। যদি এই যে দুটো হচ্ছে আপনার আপনার উত্তর, যে এই দুটো কিন্তু চলমান প্রক্রিয়া, আমরা দিতে পারি এবং সরকারিভাবে আমরা সাপোর্ট দিচ্ছি। তৃতীয় যে প্রশ্নটি আপনি আমাকে করেছেন যে মানে শস্য বিন্যাস, এটি কিন্তু সত্যি, এটা আপনিও মনে আছে, আমার সাথে আপনিও পড়াশোনা করেছেন, আমরা কিন্তু সেই অনার্স থেকে এই শস্য বিন্যাসের বিষয়গুলো পড়ি, কিন্তু আসলে পুঁথিগত বিদ্যার মাঠ পর্যায়ে কার্যক্রম আপনাকে জ্ঞাতাতে জানাই। জাস্ট এই লাস্ট ব্রিফিং এ মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই বিষয়টিকেই কিন্তু আবার সামনে নিয়ে এসেছেন, যে উনি যখন, আমি বারবার বলছি যদি 1 ইঞ্চির জমি, এই কথাটা কেন বলছি যে এটি কিন্তু একটা বুলেট ওয়ার্ড হয়ে গেছে এবং এটি কিন্তু বেশ ভালো পপুলারিটি পাচ্ছে আমাদের সম্প্রসারণের ক্ষেত্রে। এখন আপনাকে যদি প্রতি ইঞ্চি জমিকে যদি আপনার আবাদের আনতে হয়, তাহলে অবশ্যই শস্য বিন্যাসটিকে আপনাকে সামান্য আনতে হবে। যেমন আমরা চাই যে উত্তরবঙ্গের অংশে, এটি হচ্ছে আমরা চাই, যদিও একটু আইনে এখন আসেনি, বাট আসবে, উত্তরবঙ্গে আপনার দানাদার শস্যের আবাদ কিছুটা কমে যাক। তার একটি কারণ হচ্ছে যে যেহেতু আমাদের ওয়াটার লেভেল, ইরিগেশন লেভেল আপনার যদি বলি, দিন দিন নিচে নেমে যাচ্ছে। আমরা কিন্তু ইরিগেশন দিয়ে ঠিক এখন অনেক ডিপে চলে যেতে হচ্ছে উত্তরবঙ্গে, বিশেষ করে আমরা কিন্তু যেতে পারছি না। এই জন্য আমাদের একটা ইন্টারনাল প্ল্যান ছিল বা আছে যে আমরা উত্তরবঙ্গের দিকে এই দানাদার শস্যের আবাদ কমিয়ে নিয়ে আসবো। সেখানে আমরা রিপ্লেসমেন্ট হিসেবে আমরা দ্বিফসলি বা ত্রিফসলি, আমাদের একটা প্ল্যান ছিল, যে এখনো আছে, আমি একটা প্রকল্পের কাজ করছি, যে হয়তো এটা আসবে, যে আমরা বহু বর্ষজীবী গাছ, আম, লিচু, কাঁঠাল, এগুলোর আবাদের পাশাপাশি শেড লাভিং যে সমস্ত আছে, যে এগুলিতে তো ইনস্ট্যান্টলি কৃষক ফসল পাবে না। তো সেক্ষেত্রে যদি যতদিন পর্যন্ত ক্যানোপি দিয়ে নিচে ছায়া না আসবে, ততদিন পর্যন্ত অন্য মিশ্র আবাদ, যেমন মরিচের, আপনি যদি যান রংপুরের বিভিন্ন মিঠাপুকুর অন্য জায়গায় যান, কৃষক কিন্তু করে ডিবি আকারে আমের বাগান করে, আমের ক্যানোপি পুরোটা না আসা পর্যন্ত সে কিন্তু মরিচের আবাদ বা টমেটো এগুলো করছে, তাহলে সে ফসল পাচ্ছে। যখন ছায়া হয়ে যাচ্ছে, আদা বা হলুদ এগুলো করছে। এগুলো কিন্তু যারা অ্যাডভান্স কৃষক করে। কিন্তু দক্ষিণবঙ্গের দিকে যে প্রবলেমটা হয়, যে বা হাওড়ের দিকে আমরা যখন দেখি যে যেমন হাওড়ের দিকে এখন বন্যা চলে আসছে, এখন কিন্তু তারা চাইলেও দানাদার শস্যের আবাদ করবে না, আপনার শস্য বিন্যাসের বিষয়টি। এখন এখানে উদ্বুদ্ধ করার জন্য আমাদের আরেকটি প্রকল্প চলছিল, ভাসমান বেডে সবজি আবাদ। এটি কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি হেরিটেজ হিসেবে হয়েছে, এটি প্রকল্প আকারে আছে। আমরা কিন্তু এটা চিন্তা করছি যে সামনে বন্যায় কৃষককে কিভাবে ভাসমান আবাদের দিকে আনতে পারি। তাহলে আমি কি মনে হয় অল্পের মধ্যে বুঝাতে পারলাম যে আমরা কিন্তু শস্য বিন্যাসটি নিয়ে কাজ করছি, এবং এটি সত্যি আরো ব্যাপক কাজের জায়গা রয়েছে, যে আমরা কিভাবে একটু অল্টারনেট করে এখানে ধানের আবাদ যেহেতু আমরা সবসময় বক্তব্য আনি, আমাদের কিন্তু দানাদার ফসলের যথেষ্ট প্রাচুর্যতা আছে, আমরা কিন্তু টার্গেটের বেশি উৎপাদন করছি, সেক্ষেত্রে কৃষকের মূল্য দিতে পারছি না। আমরা যদি দানাদার শস্যের আবাদ, বিশেষ করে ধানের আবাদটাকে একটু রিপ্লেস করে সেখানে আমরা সবজি বা মশলা বা অন্য যে সমস্ত আমাদের ফলের পুষ্টি চাহিদা মেটানোর জন্য যেই আবাদগুলো আছে, এগুলোকে যদি রিপ্লেস করি, এবং এটি একটু সরকারিভাবে আমরা কিন্তু করছি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, কিন্তু কৃষকের পর্যায়ে আমরা একদম পারফেক্টলি
আইন করে বলতে পারছি না যে আপনারা এই জায়গাতে এটা করেন। তবে আমি মনে হয় আমরা খুব যেহেতু প্রধানমন্ত্রী একটি আশ্বাস দিয়েছেন, আমার মনে হয় কিছুদিনের মধ্যে আমরা যেটা আপনি বলছিলেন যে এরিয়া বেসড ক্রপ ক্যালেন্ডার বা ক্রপ ডিস্ট্রিবিউশন করার যে প্ল্যান, শস্য বিন্যাস, এটি চলে আসবে। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর শামীম ভাই। যেটা হচ্ছে যে আসলে আমাদের ক্রপ ক্যালেন্ডার বা শস্য পঞ্জিকা যেটা যেটা আমাদের, সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের আমাদের আসলে অনেক সময় আমরা ক্রপ ক্যালেন্ডার করে থাকি, কিংবা কৃষি গবেষণা প্রতিষ্ঠান অনেক সময় যেগুলো করে থাকে, যেগুলো আসলে মাঠে ইমপ্লিমেন্ট করা কিংবা মাঠে বাস্তবায়ন করা খুব কঠিন হয়ে যায়। কারণ আমাদের দেশের যে প্যাটার্ন, যেটা ক্রপিং প্যাটার্ন যেটা, সেটা হচ্ছে আসলে কৃষক এমনিতে জমি ছোট, প্রথম প্রথম কারণ। দ্বিতীয়ত হচ্ছে যে আসলে একটা মাঠের কৃষক, যে একটা ব্লক নির্দিষ্ট 5 একর কিংবা 10 একর কিংবা আরো বড় ব্লক হতে পারে, সেই ব্লকে আসলে কৃষকরা কখনোই একসাথে ধান লাগায় না, কিংবা একসাথে ধান অন্য কোনো ক্রপ কিংবা একই মাঠে একই ধরনের ফসল। এই জিনিসটা আসলে খুব গুরুত্বপূর্ণ আমাদের বিষয় আর কি। আরেকটা জিনিস আপনি বলছেন, যেটা হচ্ছে আমাদের ইরিগেশনের যে ইস্যুটা, আসলে ইরিগেশন বড় মৌসুম, আমাদের যে বড় মৌসুমে যেটা আমাদের এই বছর কিন্তু গত বছরের চেয়ে বড় কিছুটা কম হয়েছে। আমরা সরকার, আমাদের সরকারও এবং হয়তো আপনারাও চেষ্টা করছেন যে আউশ এবং আমন, আমনের যে এরিয়া কিংবা আমনের যে এলাকা বাড়ানোর চিন্তা ভাবনা করছেন। কারণ বড় মৌসুমে যে পরিমাণ পানির আসলে প্রয়োজন হয়, সেটার ফলে আমাদের যে গ্রাউন্ড ওয়াটার লেভেলটা আর কি, সেটা ভূগর্ভস্থ পানির স্তর বলি আমরা, এটা নিচে নেমে যাচ্ছে। এইটাকে ঠিক রাখার জন্য আসলে আমরা একটা সময় আউশ এবং আমনের দিকে বেশি জোর দিচ্ছি। সেই জন্য ধান গবেষণা ইনস্টিটিউট আমাদের, যেটা হচ্ছে যে নতুন নতুন আউশের ভালো ভালো জাত আবিষ্কার করছেন। সেই জাতগুলোকে আসলে আমাদের মাঠে পৌঁছায় দেওয়া দরকার, সেই জাতগুলো যাতে কৃষক খুব সহজেই আউশ এবং আমন বেশি চাষ করতে পারে। এবং বড় মৌসুমে ধান থেকে, ধান তো অবশ্যই, ধান আমাদের প্রধান ফসল, ধানের পাশাপাশি যাতে অন্যান্য রবি শস্য যেগুলো, সেগুলো চাষ করতে পারে। এইটা আসলে আমাদের মনে হয় এই জিনিসগুলোকে আসলে খুব গুরুত্ব দেখা দরকার আর কি। আরেকটা জিনিস, আমি মাটির উর্বরতার সাথে আরেকটা জিনিস বলতে চাচ্ছি, যে আমাদের আসলে আমরা অনেকগুলো টেকনোলজি, অনেক প্রযুক্তি জানি, কিন্তু আসলে এই জিনিসগুলো মাঠে আমরা মানে প্রয়োগ করা খুব কঠিন হয়ে যায়। যেমন ধানের খড়, যেটা আমরা অনেক সময় অনেক কৃষকরা এইগুলো করে থাকে। ধানের খড় কিছুটা ধানের যে গাছের উচ্চতা, ধানের খড় কিছুটা রেখে 6 থেকে 8 ইঞ্চি রেখে জমিতে মাটির সাথে মিশিয়ে দেওয়া। এটা যেটা হয় যে পটাশিয়াম কিন্তু আপনার মাটির সাথে মাটিতে পুনরায় আপনার সমৃদ্ধ হচ্ছে। এই জিনিসগুলো আসলে আমাদের লক্ষ্য করা উচিত, এবং ফার্মার, কৃষক লেভেলে এই জিনিসগুলো দিয়ে দেওয়া উচিত। মাটির উর্বরতা রক্ষার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। ধান একেবারে একদম গোড়া থেকে মাটির কাছ থেকে কেটে না নিয়ে এসে কিছুটা রেখে দেওয়া, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে মাটির উর্বরতা কিংবা ফসলের ফলন বৃদ্ধির জন্য, পরবর্তী ফলনের জন্য। তো এখন আমরা অল্প কিছু দুই একটা আমাদের কিছু কোশ্চেন আছে, আমাদের কিছু ইউজারের দুই একটা প্রশ্ন আছে, আমরা সেই দুই একটা প্রশ্ন উত্তর দিয়ে আমি আবার আপনার সাথে আসছি। আমাদের এখানে দু একজন বলতে যাচ্ছেন যে ফসলের সাথে কাজ করতে চায়। হ্যাঁ, ওয়েলকাম ভাই, আপনি আমাদের সাথে কাজ করতে চান, এটা খুব ভালো বিষয়। আরেকজন একটা বিনার ধানের ভ্যারাইটি সম্বন্ধে জানতে যাচ্ছিলেন। এটা আপনি আপনার এলাকার যে বিনার যে প্রতিষ্ঠান আছে, বিনার যে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন, কিংবা স্থানীয় কৃষি অফিসে আপনি যোগাযোগ করতে পারেন। আর একটা জিনিস হচ্ছে যে সবজি বাগান করার জন্য পরামর্শ চাই। সবজি বাগান করার জন্য আসলে এই জিনিসটা, আপনি কোথায় সবজি বাগান করতে চাচ্ছেন সেইটার উপর নির্ভর করবে, যে আপনি সবজি বাগান কি আপনার বসত বাড়ির আশেপাশে করতে চাচ্ছেন, নাকি আপনার নির্দিষ্ট জমি আছে সেখানে করতে যাচ্ছেন। তো এই ব্যাপারে আমাদের যে ফসলি অ্যাপ্লিকেশনটা আছে, সেই ফসল নির্দেশিকার মধ্যে আমাদের এই মোটামুটি 90টা শস্যের বিস্তারিত চাষাবাদ পদ্ধতি এবং রোগবালাই সম্পর্কে দেওয়া আছে। আপনি সেখানে যে কোনো সবজি সম্পর্কে বিস্তারিত চাষাবাদ, যে কখন লাগাতে হবে, কোন ভ্যারাইটিটা আপনার জন্য উপযুক্ত, সেগুলো আপনি সেখান থেকে বিস্তারিত পেয়ে যাবেন। আর একটা প্রশ্ন আসছে, যেটা হচ্ছে অধিক বৃষ্টি, খরা, রোদে মরিচ গাছ মরে যাচ্ছে। এই বিষয়ে আমরা আসলে আমাদের যে গত পর্ব ছিল, মরিচ এবং বেগুনের প্রত্যেকটা রোগ বালাই সম্পর্কে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করেছি। আপনি সেইখানে আপনি গেলে আপনার সম্ভবত আপনার উত্তরটা পেয়ে যাবেন আশা করছি। পরের প্রশ্নটা ঠিক সেই রকম, আমরা যেটা হচ্ছে যে আমরা বেগুন গাছের ডগা মরে যাচ্ছে, এটা ডগা ও ফল ছিদ্রকারী পোকার জন্য হচ্ছে।
এইটার জন্য আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে যে আপনার সমন্বিত পদ্ধতি অবলম্বন করতে হবে। আপনার বেগুনের ফেরোমন ফাঁদ যেটা আছে সেটা ব্যবহার করতে হবে। আপনার ফল ছিদ্রকারী পোকা দেখা মাত্র সেটা অপসারণ করতে হবে, এবং সাথে সাথে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হবে। এইটা আপনি বিস্তারিত আরো আমাদের আগের যে ভিডিওটা আছে সেখানে আপনি দেখতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে প্রশ্ন করার জন্য। আমি আরেকটা জিনিস ডক্টর শামীম ভাই আপনার কাছে শুনতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে যে আমাদের আসলে আমরা যে বলি যে গাছের আমরা যে বিষয়ে আলাপ করছিলাম যে আসলে আমাদের 16টা যে উপাদান আছে এটার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার এগুলো হচ্ছে প্রধান যে উপাদান, আর কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তো গাছ থেকে নিচ্ছে। তো আমাদের অন্যান্য যে গৌণ উপাদানগুলো যেমন জিঙ্ক, বোরন এগুলোর আসলে আমাদের অভাব দেখা যায়। জিঙ্ক, বোরন এটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম ডক্টর শামীম। ঠিক আছে, ধন্যবাদ জাহিদ ভাই। আসলে আপনি ঠিকই বলেছেন। আসলে আমি একটু অ্যাডভান্স লেভেলে যদি বলতে চাই যে জিঙ্ক, বোরন, আমাদের ম্যাগনেসিয়াম, অনেক সময় আমরা আয়রন ডিফিসিয়েন্সি দেখি, আয়রনের আধিক্যতা দেখছি। এটা হচ্ছে যে আমি যদি এক কথায় বলি, আমরা এতদিন পর্যন্ত আমার কাছে কেন আমি পার্সোনালি একটু ফিল করি, আপনার সাথে একটু সময় চাই 2 মিনিট। আপনিও দেখেছেন কিছু আমাদের বাংলাদেশ হচ্ছে কি আসলে কৃষি নির্ভর দেশ, এবং কৃষির ক্ষেত্রে আমরা অনেকটাই অ্যাডভান্সলি, কিন্তু যারা খুব কষ্ট করে কৃষি করে, যদি আমি দক্ষিণ কোরিয়া বা জাপানে আপনি গিয়েছেন তাদের কথা চিন্তা করি, বা যে সমস্ত জায়গায় আসলে কৃষি করাটাই খুব কঠিন, তারা কিন্তু তাদের কাছে কিন্তু এই উপাদানগুলোকে নিয়ে তারা অনেক প্রবলেম ফেস করে। আমাদের তো শুধু বলছেন যে 3টি নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম নিয়ে আমরা আজকে এসে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমাদের কনসার্ন বা আমাদের এই কৃষকদের চিন্তা ভাবনা কিন্তু এগুলোকে কেন্দ্র করে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন বা আমাদের কৃষি বিজ্ঞানীরা বলছেন যেহেতু 16টি অপরিহার্য নিউট্রিয়েন্টের কথা বলা হচ্ছে, নিশ্চয়ই সেগুলোরও সিলেক্টিভ কিছু প্রবলেম গাছ ফেস করে। তো এখন ধীরে ধীরে জিনিসগুলো সামনে আসছে। জিঙ্ক, কোথাও আমরা জিঙ্কের ডেফিসিয়েন্সি দেখছি, ডাবের ক্ষেত্রে আমরা কিছু বোরনের ডেফিসিয়েন্সি দেখছি, আমরা কোথাও দেখছি আমাদের ইরিগেশনের ফলে অতিরিক্ত মাত্রা আয়রন চলে আসতেছে, সে আয়রনের আধিক্যতা, আবার কোথাও আয়রনের কম মাত্রা। এই পুরো বিষয়টাকে আসলে আমি যদি বলতে চাই, এক কথায় যদি বলতে চাই, আমরা কিন্তু এইভাবে এটাকে আমরা অনেকটা হোমিওপ্যাথ এবং অ্যালোপ্যাথের সাথে, মানে আমি একটু অ্যাডভান্সলি, যেহেতু এখানে একটা এডুকেশনাল ব্যাপার আছে, দিতে চাই। আমাদেরকে কিন্তু ধীরে ধীরে অ্যালোপ্যাথের দিকে না দিয়ে আমাদের কিন্তু হোমিওপ্যাথের মতন ট্রিটমেন্টে যেতে হবে, ইন্টিগ্রেটেড। আপনি একটু আগে বলছিলেন একজনকে পরামর্শ যে বেগুনের ডগা ধ্বংসকারী যে ফুড অ্যান্ড শুট বোরারের কথা বলছিলেন, যে ইন্টিগ্রেটেড এগ্রিকালচার। এই ক্ষেত্রে কিন্তু এই 16টি খাদ্য উপাদানকে যদি আপনি মোকাবেলা করতে চান সিলেক্টিভলি, এখন জিঙ্কের প্রবলেম দেখা দিচ্ছে, আপনি জিঙ্ক ফার্টিলাইজারের জন্য অ্যাপ্লিকেশন করবেন, আপনার পরে বোরনের ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে, ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে, ম্যাঙ্গানিজ। এইরকম যে আমরা যদিও এগুলো খুব অল্প মাত্রা লাগে কৃষকের, এই জন্য ফেস করে না, কিন্তু এটা যদি কন্টিনিউ লং রানে আমরা যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমি যে প্রথমে আমি কি বললাম, আমাদেরকে আবার ঘোরায় ফিরে যেতে হবে। আপনাকে কিন্তু জৈব কৃষির দিকে যেতেই হবে। বারবার বলছি, আপনাদের প্রাইভেট অর্গানাইজেশনকে আমি খুব বেশিভাবে অনুরোধ করব, যেহেতু আমাদের এগুলো সুযোগ নেই, আপনারা যদি আমাদেরকে এই জিনিসগুলোকে মানে কেমিক্যাল ফার্টিলাইজারকে তো আসবেই, বা আমরা যদি মাইক্রো অর্গানিজম সিলেক্টিভলি কিছু তো থাকবেই, জিঙ্ক অ্যাভেলেবল বাজারে খুব অল্প পয়সায় জিঙ্ক পাওয়া যায়, বোরন তো খুবই অল্প পয়সায় পাওয়া যায়, এগুলো কৃষকের ক্রয় ক্ষমতার ভিতরেই আছে, কৃষক চাইলে দিতে পারে। আমরা যদি রিকমেন্ড দিই, প্রবলেম আরেকটা হয়ে যায়, তারা ওভারডোজে ইউজ করে। আমি যদি বলি একটা ডোজ সিলেক্ট করি, সে বলে যে কম দাম তো একটু বেশি দিই, এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর। এই মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টের বিষয়টি যদিও খুব সহজ আমার আর আপনার ক্ষেত্রে, কিন্তু কৃষকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই ডোজটাকে আমরা কন্ট্রোল করতে পারি না। বেশিরভাগ ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে কৃষককে যে ডোজে রিকমেন্ড করা হয়, কৃষক কৃষক সেই ডোজের বাইরে অ্যাপ্লিকেশন করে বা কম করে। এই জন্য আমি আপনাদের অনুরোধ করতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে, আমরা যদি একটি ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল অ্যাপ্রোচের দিকে চিন্তা করি, এবং সেই ক্ষেত্রে যদি আমার কৃষির যে আপনাকে একটু এখানে অ্যাড করি, সেটা আপনি কি খেয়াল করেছেন যে এই সমস্ত উন্নত দেশগুলো কিন্তু আজকাল টপ সয়েল কিন্তু তারা বিক্রি করে, আমাদের আলহামদুলিল্লাহ সেটা লাগে না। তাদের একটা বিশাল বিজনেস, তারা সিমেন্টের বস্তার মতন করে দক্ষিণ কোরিয়া বলেন, জাপান বলেন, তারা কিন্তু টপ সয়েল আলাদা করে নিয়ে এসে, যেহেতু তাদের
মাটি উর্বর না, তারা টপ সয়েলকে আলাদা করে ম্যানেজ করে সেখানে এগ্রিকালচার করে। আলহামদুলিল্লাহ আমাদের এখনো সেই পর্যায়ে যাইনি আমরা। সেই ক্ষেত্রে আমাদের যেন টপ সয়েল ভবিষ্যতে কিনতে না হয়, সেটা যেন আলাদা একটা বিজনেস হিসেবে বাংলাদেশে না আসে, সেই ক্ষেত্রে আমি মনে করি এই ম্যাক্রো নিউট্রিয়েন্টের যে প্রবলেমের কথা বলছেন সেটিকে, হ্যাঁ এখন জিঙ্কের প্রবলেম আমি তো বললাম যে আমি যখন আমাদের কাছে দেয়, ছবি দেয়, আমরা দেখলেই বুঝি যে হ্যাঁ এটা জিঙ্ক ডিফিসিয়েন্সি, বা এটা নারকেল ফেটে যাচ্ছে বা ডাব ফেটে যাচ্ছে, আমরা বুঝতে পারছি সেটা বোরন ডেফিসিয়েন্সি বা অন্য কিছু পিঁপড়া হলে পিঁপড়ার আক্রমণের জন্য আমরা অ্যান্টিসাইড দিচ্ছি। এগুলো হচ্ছে একদম সিলেক্টিভ, খুবই অল্প মাত্রার আমরা এগুলো রিকমেন্ডেশন দেই, বাট উই আর নট স্যাটিসফাইড টু গিভ দিস সাজেশন টু দ্য ফার্মার। আমরা চাই আমাদের জৈব ভাবে আমাদের মাটিগুলো আবার সেই আগের গুণাগুণ ফিরে আসুক। অর্থাৎ মাটির স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটাকে আমি সব থেকে বেশি গুরুত্ব দিই যদি আমার কাছ থেকে আপনি সাজেশন চান। এবং সেই ক্ষেত্রে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ এবং বায়ো ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন ইজ ইম্পর্টেন্ট ভেরি মাচ রাদার দেন সিলেক্টিভ chemical fertilizer use as necessary as its place. এটা আসলে স্থায়ী কোনো সমাধান এই মুহূর্তে হবে না। ধন্যবাদ। ধন্যবাদ শামীম ভাই। আমরা আর দুই একটা, মুরাদ ভাই কিছু বলবেন? না ঠিক, আমার শামীম ভাইয়ের কথা শুনে আমাদের ভালো লাগছে, ওনার কথা শুনি আমরা। না থ্যাংক ইউ। আসলে আমরা আরেকটা জিনিস, আমাদের এক ভাই আমাদের এই লাইভের নিচে একটা প্রশ্ন করেছেন, যেটা হচ্ছে কলা গাছের সার কিভাবে দিব। সেইটা হচ্ছে যে আমি আপনাকে বলি, যেটা হচ্ছে আপনি আমাদের ফসলের যে ফসল নির্দেশিকা আছে সেইখানে কলা চাষ সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, সার প্রয়োগ পদ্ধতি এবং সবকিছু দেওয়া আছে, এবং কলা গাছের রোগ বালাই সম্পর্কে যেটা বালাই নির্দেশিকা দেওয়া আছে, আপনি সেখানে ফসল সেখানে দেখতে পারবেন। আরেকটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, কমলা লেবু বাগানের যত্ন নেব, একই আপনার জন্য একই, যেটা আমরা কমলা লেবুর যে চাষাবাদ পদ্ধতি এবং রোগ বালাই সেটা আমাদের ফসল নির্দেশিকা এবং বালাই নির্দেশিকার মধ্যে দেওয়া আছে, সেইটা আমরা সেইখানেই আপনি সেখানে ফসলি অ্যাপ ডাউনলোড করে ফসলি অ্যাপের মধ্যে ফসল নির্দেশিকায় আপনার বিস্তারিত চাষাবাদ পদ্ধতি জেনে নিতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আর একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে বর্তমানে ব্লাস্ট দমনের সমাধান কি? যদিও আমাদের বিষয়টা আজকে এরকম না, তারপরেও আমি বলছি যে ব্লাস্ট এই মুহূর্তে যেসব ধানের শীষ বের হয়ে গেছে এবং ধানের শীষ সাদা হয়ে গেছে, সেই মুহূর্তে এইখানে এখন আর কিছু করার নাই। এটা আসলে আপনার ধানের থোর বের হওয়ার আগেই আপনার ব্লাস্টের যে ওষুধ যেটা ছিল আপনার টেবুকোনাজল গ্রুপের কিংবা ব্লাস্টিন কিংবা অন্য যে কোনো কোম্পানির ওষুধ আপনি তখন স্প্রে করা দরকার ছিল। এখন এই মুহূর্তে স্প্রে করে লাভ হবে না, আপনার যেহেতু ধানের শীষ বের হয়ে গেছে এখন আসলে কিছু করার নেই। পরবর্তী মৌসুমে আপনি ধান লাগানোর সময় ধানের ফলন আসার সময় তখন এই জিনিসটা আপনি খেয়াল করবেন যে আমার যদি আবহাওয়া অনুকূল আবহাওয়া থাকে ব্লাস্টের জন্য, তাহলে অবশ্যই আপনি ব্লাস্টের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। আর একটা প্রশ্ন আমাদের এখানে, যেহেতু আমাদের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের কর্মকর্তা আছেন, একজন প্রশ্ন করেছেন যে উপসহকারী কৃষি কর্মকর্তার জন্য মানে করোনার সময় মাঠে সর্বদা পরামর্শ দেওয়ার জন্য কোনো পিপি দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা। এটা আসলে এটা আমাদের ডক্টর শামীম ভাই উত্তর দিতে পারবেন। আমি শামীম মুরাদ ভাইয়েরও দৃষ্টি আকর্ষণ করছি। ভাই আসলে বলেন এটার ব্যাপারে কি সমাধান দেওয়া যায়? এটা তো একটা ডিপার্টমেন্টের ডিসিশন, এটা হয়তো কৃষি মন্ত্রণালয় থেকে বা ডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়ে ভালো বলতে পারবেন। বাট আমি মনে করি যে তাদেরকে যদি এরকম পিপি দেওয়া হয় এটা অত্যন্ত গুরুত্ব বহন করবে, এটা কৃষকদের মধ্যেও একটা ভালো মেসেজ দিবে এবং কর্মকর্তারাও মাঠে যাওয়ার জন্য আরো বেশি উৎসাহ পাবে, কারণ তারা তখন বুঝতে পারবে সরকারের যে মেসেজটা যে তাদের মাঠে যাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। তো এটা সরবরাহ করতে পারলে অত্যন্ত ভালো হবে, এটা সবার জন্য ভালো, কৃষকের জন্য এবং আমাদের কর্মকর্তা এবং আমাদের আমরা চাইবো যে এটা তারা পাক। ধন্যবাদ মুরাদ ভাই। আপনি আসলে আমি যিনি প্রশ্ন করেছেন আব্দুল কাদের আলিম, ওনার উদ্দেশ্যে বলতে চাই আমি খুব দুঃখ ভারাক্রান্ত মনে বলি আমাদের বরুড়া কুমিল্লার একজন কৃষি কর্মকর্তা গতকালকে ওনার করোনা পজিটিভ ধরা পড়েছে এবং উনি সহ আরো 5 জন কর্মকর্তা ওনার স্ত্রী
আমি টুকটাক লেখি, অনলাইন পত্রিকাতে লেখি। আমি প্রথম পর্যায় থেকে একটু বলে আসছি যে আসলে আমরা দেখি আমাদের বলো সম্পদ তো অল্প, আমরা চাইলেই তো আসলে সবসময় পাই না। বাট দাবিটা আমরা রেখেছি অনেক আগে থেকে যে আমাদের কিন্তু স্বাস্থ্য সুরক্ষা বা এই পিপিই বা মাস্ক লিস্ট এগুলি কিন্তু খুব জরুরি, খুবই জরুরি। কারণ আমরা সরাসরি একদম খুব ক্লোজ কন্ট্যাক্টে যাচ্ছি। আপনি খেয়াল করবেন, যদি আমি একটু সময় পাই, উনি যিনি প্রশ্ন করছেন তার প্রশ্নটা অত্যন্ত লজিক্যাল। আমরা যেমন এখন ঘরের ভিতরে আছি, আমরা নর্মাল ওয়েদার টেম্পারেচার আছে, আমাদের কিন্তু অতটা ঠান্ডা, তারপর আমার ঠান্ডা ফ্লু একটু লাগছে। কিন্তু আমরা যখন মাঠে যাই, আমরা কৃষক কিন্তু আমরা বারবার বলি যে তার তার কি যেন মাথার ঘাম পায়ে ফেলে তিনি আবাদ করেন। অর্থাৎ উনি কিন্তু একটা ন্যাচারাল ওয়েদারে যাচ্ছেন, উনি সবসময় ঘামছেন, উনি সবসময় ঠান্ডা হচ্ছেন, ওনার শারীরিক কন্ডিশন। এবং আপনি যদি খেয়াল করেন আইইডিসিআর কে যদি বলেন, এখানে 80% কেসই আসতেছে সাধারণ ঠান্ডা, জ্বর, কাশি। সবাই কিন্তু করোনা রোগী না, কিন্তু মানুষের মধ্যে একটা ভীতি কাজ করছে যে তিনি করোনা পেশেন্ট, যদি উনি ঠান্ডা লাগে, ওনার কাশি আসে, সর্দি আসে, জ্বর জ্বর ভাব হয়। এইরকম একটা পরিস্থিতিতে মাঠ পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাই, এগুলি কখনো কোনো পত্রিকায় আসছে না। আমরা কিন্তু বিভিন্ন আমাদের কৃষকদের স্বাস্থ্যের অবস্থা এখন যদি বলি, ন্যাচারালি একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাদের মধ্যে কিন্তু সর্দি, হাঁচি, কাশির প্রবণতা আছে। এবং সেইভাবে কিন্তু আপনি খেয়াল করেন, আমাদের মাননীয় কৃষিমন্ত্রী বেশ কয়েকবার মাঠে গেলেন, উনি হাওড়ের ধান কাটতে গেছেন, ওনার সাথে একটা গ্রুপ গেছেন। একটা সামাজিক দূরত্ব বজায় রাখাটা এখানে খুব কষ্টের ব্যাপার, এখানে রাখা যায় না। তো এখন এরকম ক্লোজ একটা কন্ট্যাক্টে যদি কেউ যায় এবং তাকে খুব সহজেই আমি তো হাসপাতাল বলি, তারা তো একটা আলাদা প্রোটেকশন নিয়ে থাকে, তারপরও আজকে অনেকগুলো ডাক্তার ওনারা এফেক্টেড, পুলিশ কর্মকর্তারা নিয়মিত মাস্ক পরে মাঠে রাস্তায় দাঁড়াচ্ছেন, তারপরও ওনারা কিন্তু এই করোনা দ্বারা আক্রান্ত। তো সেখানে নিশ্চিতভাবেই বলা যায় যদি আমরা মাঠে সেবাটা দিতে যাই এবং কৃষকের কাছে যেতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু এই আক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা মানে অবশ্যই অনেক বেশি। কিন্তু আমি কিভাবে দাবি করবো? আমার কাছে তো ওইরকম কৃষক পর্যায়ে বা উপসহকারীদের পর্যায়ে পিপিই দেওয়ার মতন কন্ডিশন এখনো হয়তো হয়নি, বাট আশা করি হবে। এটা একটা অত্যন্ত যৌক্তিক এবং প্রয়োজনীয় দাবি, কিন্তু আমি জানি না এটা আমরা আসলে দিতে পারবো কিনা। সেক্ষেত্রে আমরা ব্যক্তি উদ্যোগে, যেমন আমাদের 31তম বিসিএস এর কিছু কর্মকর্তারা, তারা ব্যক্তি উদ্যোগে কিন্তু তাদের কিছু টাকা পয়সা মানে যারা আমি সমাজে যারা বিত্তবান আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা যদি সম্ভব হয় বা প্রাইভেট, এই জন্য আমি মুরাদ ভাইকে এখানে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যদি প্রাইভেটলি কিছু সেবা এই ক্ষেত্রে দিতে পারেন, মানে এটা সরকারের পক্ষে আসলে এত বড় একটি জনগোষ্ঠীকে বা কৃষককে এই সাহায্য দেওয়া সম্ভব হয়তো, বা আমি আশা করি হবে, আমি বলছি না হবে না, বাট আসলে একটু ডিফিকাল্ট। এটা কি বলে, প্রায়োরিটি বেসড আস্তে আস্তে আসবে, কিন্তু এটা দেরি হয়ে যাবে। অলরেডি বরুড়ার একজন কৃষক আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে সমাজের বিত্তবান, সমাজে যারা সচেতন, যাদের আর্থিক সংকুলান আছে, তারা যদি আসলে কৃষকের জন্য বা দেশের কৃষির জন্য কিছু করতে চান খাদ্য, তাহলে এটি একটি ভালো উদ্যোগ। ওই আপনি 5 কেজি চাল ডাল দিলেন, তার হয়তো সাময়িক একটা প্রবলেম এখানে যাচ্ছে, সপ্তাহ খানেকের খাদ্যের যোগান আসতেছে, কিন্তু যে কৃষকটি বছর ব্যাপী খাদ্যের যোগান দিবেন বা যে কৃষি কর্মকর্তা, তাদের জন্য যদি এই অনুষ্ঠানের মাধ্যমে হলো, আমি আমি অনেকবার বলেছি, আমি আবারও একটু সময় এই জন্য বেশি নিয়ে বলছি, উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যদি এগিয়ে আসেন, তাদেরকে অন্তত এই পিপিই একটু নিম্নমানের হলেও দেন, অন্তত মাস্ক বা তার হ্যান্ড স্যানিটাইজার গুলো, বা মাঠে যদি এইরকম একটা আমাদের ইরিগেশন দেওয়ার জন্য প্রত্যেকটা মাঠে কিন্তু ব্লক থাকে, সেখানে একটি শেড থাকে, আমি এখানে নির্দিষ্টভাবে উল্লেখ করতে চাই, সেই জায়গাটাতে যদি আমরা বলতাম যে হ্যাঁ আমার হ্যান্ড স্যানিটাইজার আছে, হাত ধোয়া আছে, আপনি কৃষক যখন মাঠে নামেন, এইটা একটি প্রচারণার বিষয়, এটা কিন্তু সহজে করবে না, খুবই ডিফিকাল্ট, বাট এটা বিভিন্ন এসিআই যদি একটি নতুন অ্যাডভার্টাইজ আনে, এটা কিন্তু অনেক উপকারী হবে, যে কৃষক কিভাবে মাঠে যাওয়ার সময় তার স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে যাবে, সে কিভাবে হাত ধুয়ে যাবে, সে পরিষ্কার করে যাবে, এটি কিন্তু প্রচারণার বিষয়। যাই হোক, আমি হয়তো বেশি সময় নিয়ে ফেললাম, দুঃখিত, বাট এটি একটি অন্য বিষয়। এটাকে নিয়ে প্রশ্ন করেছেন, প্রশ্নকর্তাকে ধন্যবাদ, বাট এটি নিয়ে অনেক ধরনের ডিবেট হতে পারে, কিভাবে আমরা করব, এটা আমারও আসলে এক্স্যাক্টলি উত্তরের মতো জানা নেই। ধন্যবাদ। ধন্যবাদ শামীম, ডক্টর শামীম। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করবো। আমাদের এক দর্শক একজন প্রশ্ন করছেন একটা, যে আমাদের এলাকায় 2 মাস ফসলি জমি খালি থাকে, এই সময়টাতে এই এখন কোন ধরনের ফসল চাষ করা যায়? এটা আসলে মানে আরেকটু
এটা এটা বিস্তারিত জানা দরকার ছিল, যেটা কোন এলাকায় এবং আসলে সেখানে পানির কোনো ইয়ে আছে কিনা সেইটা হ্যাঁ, জানা দরকার ছিল। এইটা না জানলে আসলে ওনাকে এটা আমি বলা খুব ওনাকে আমি মুশকিল। ওনাকে আমি ওপেনলি বলে দেই যে যে এলাকায় আছেন, আমি তো না একদম আমাদের ইনস্ট্যান্ট ওখানে উপজেলা কৃষি অফিসার আছেন, আপনি নির্দ্বিধায় যান, আমার রেফারেন্স দিয়ে যান, বা আপনি কৃষি অফিসারকে না পাচ্ছেন, ব্লক অফিসার যদি না পান, আমার মোবাইল নাম্বারটা তাকে দিয়ে দেবেন, আমি সরাসরি বলে দেবো, তিনি আপনার মাঠে গিয়ে আপনার সিলেক্টিভ ভাবে যেটা করা দরকার সে পরামর্শটা দিবেন। আপনারা তো আছেন, এটা আমি দায়িত্ব নিয়ে বললাম, যদিও আমি জায়গাটা জানতাম হয়তো আমি বলতে পারতাম, বা না বললে হয়তো আমার থেকে তিনি আরো ভালো বলতে পারবেন। সবচেয়ে বড় কথা যে আমরা তো অনেক সময় হাইপোথেটিক্যাল বলি, কিন্তু আপনি কোন এলাকার, আপনার এলাকার সহকারী কৃষি কর্মকর্তা কে, উপজেলা কৃষি কর্মকর্তা কে, তাকে আপনি নক করেন, আমার আমার রেফারেন্স দিয়ে বলেন, আমার মোবাইল নাম্বারটি নিয়ে যান, আমি দরকার কথা বলবো, এবং আপনি মানে এলাকা ভিত্তিক পরামর্শ পাবেন, এটুকু নিষেধ করতে পারি আমি ইনশাল্লাহ। ধন্যবাদ। আমি শামীম মুরাদ ভাইকে জিজ্ঞেস করবো, শামীম মুরাদ ভাইকে বলবো যে ডক্টর শামীমের কাছে যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। আমরা যেহেতু আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আমরা ওনাকে কিছু জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করে আমরা শেষ করব। শামীম ভাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে হ্যাঁ, আজকে সময় দেওয়ার জন্য। আর উনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর দিতে যে বলছিলেন যে কিভাবে কৃষি কর্মকর্তা এবং কৃষক এদেরকে স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে সহায়তা করা। আসলে আমরা দেখেছি সারা পৃথিবীতে যখন এরকম একটা দুর্যোগ আসছে, সরকার বেসরকারি পর্যায়ে সকলে একসাথে কাজ করছে। ইভেন সবচেয়ে বড় বড় যে প্রতিষ্ঠানগুলোতে ভ্যাকসিন তৈরি করা বা ওষুধ তৈরি করার কাজ হচ্ছে, সেখানে আমরা দেখছি যে এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা যেখানে আলোচনা যে চ্যাডক্স অন, যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি, তাদের সাথে কাজ করছে দুটো প্রাইভেট কোম্পানি এবং আরো অনেকগুলো প্রাইভেট কোম্পানি। তো সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে সকলে মিলে কাজ করলে যে কোনো সমস্যার একটা সলিউশন তৈরি করা সম্ভব, যে কোনো সমস্যার সলিউশন তৈরি করা সম্ভব। এবং আমরা আশা করি যে কৃষকের কাছে সেই সমাধান আমরা নিয়ে যেতে পারবো। আর এরকম একটা দুর্যোগপূর্ণ সময় কৃষকরা তাদের প্রয়োজনীয় সহায়তা তাদের সরকারি কর্মকর্তা যার কাছ থেকে সেই সমাধানটা পাবে, তাদেরকে পেতে হলে যে ফসলিতে ঢুকলে সে যদি তার উপজেলার নাম দিয়ে রেজিস্ট্রেশন করে থাকে, তাহলে ওই উপজেলা এবং ইউনিয়নের সরকারি কর্মকর্তাদের সাথে সে সরাসরি যোগাযোগ করতে পারবে এবং ফসলির মাধ্যমে সে ওই তার নাম্বারটা পাবে এবং যোগাযোগ করলে সে তার সমাধানটা পাবে এবং তার প্রয়োজনীয় ইনপুটটাও সে এখান থেকে কিনতে পারবে। তো এইভাবে আমরা মনে করি যে এরকম একটা দুর্যোগপূর্ণ সময়ে তার পাশে আমাদের এই প্রচেষ্টা হয়তো তার কাজে লাগবে, এটাই। আর এইখানে আমরা চাইবো যে সরকারি কর্মকর্তারা যারা শামীম ভাইয়ের মতো আছেন আমাদের সাথে সবসময় সহায়তা করেছেন এবং ওনাদের চ্যানেল দিয়ে একদম মাঠ পর্যায়ের কর্মী পর্যন্ত এই ফসলি সম্পর্কে সবাইকে অবহিত করবেন, এটাই আমার বলা। ধন্যবাদ ভাই। ধন্যবাদ শামীম ভাই। আমরা এখন যেটা হচ্ছে, আমার কিছু কমেন্টে কিছু কোশ্চেন আছে, আমরা সেই কোশ্চেন গুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। সেই প্রশ্নগুলোর আমাদের লাইভ দেওয়ার পর থেকে যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমেই একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে আম্রপালি আমবাগানে একজন প্রশ্ন করেছেন যে 2 বছরের চারা এবং 1 বছরের চারা রোপণ করেছেন, সেখানে 2-1টি গাছে ফল এসেছে, দ্বিতীয় বাগানে জালি পাতা এসেছে, পরিচর্যা কি? আমের বাগানের পরিচর্যা সম্পর্কে বিস্তারিত যেটা হচ্ছে, এই মুহূর্তে যেহেতু ফল আসছে, আমের মুকুল রক্ষার জন্য যে কাজটা করতে হয়, যে মুকুল আসার 7 থেকে 10 দিন আগে আপনার একটা কীটনাশক এবং একটা ছত্রাকনাশক স্প্রে করতে হয়, এবং ঠিক মুকুল ফুল ফোটার পর যখন আপনার আমের আকার গুটি আকার ধারণ করবে, ঠিক তখন সেই একই নিয়মে সেটা একটা কীটনাশক একটি ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। এবং এবং এটা বিস্তারিত যে কি কিভাবে প্রয়োগ করতে হবে, এটার বিস্তারিত আপনি ফসল নির্দেশিকার আম ফসল চাষাবাদের মধ্যে আপনি এটা দেখতে পাবেন। পরে একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে আপনি বেগুন চাষ করতে চাচ্ছেন। হ্যাঁ, এটাও আমার মনে হয় যে ফসল নির্দেশিকায় আপনি গেলে বিস্তারিত পেয়ে যাবেন। এটা আসলে এইখানে
একটা ফসল নিয়ে বিস্তারিত চাষাবাদ পদ্ধতি আলাপ আলোচনা করার জায়গা না এটা। আপনি সেখানেই পুঁইশাক নিয়ে একজন একটা প্রশ্ন করেছে, মোহাম্মদ জুবাইরা ইসলাম। উনি বলছেন পুঁইশাকের পাতা লাল কালো ফোঁটা দাগ, লাল কালো ফোঁটা ফোঁটা দাগ, এটা ছত্রাকজনিত একটা রোগ। এটা আসলে আপনার এখানে আপনার যে কোনো ছত্রাকনাশক প্রয়োগ করলে হবে, কার্বনডাজিম গ্রুপ কিংবা ইমকোজিম গ্রুপের ছত্রাকনাশক প্রয়োগ করতে পারেন। তবে পুঁইশাকের যেহেতু পাতা আমরা খেয়ে থাকি, যদি খুব বেশি ক্ষতি না করে তাহলে আমি বলবো যে এখানে ছত্রাকনাশক স্প্রে না করাই উত্তম। কারণ ছত্রাকনাশক স্প্রে করলে যেটা হবে যে আপনার 7 থেকে 10 দিন পরে এটা হারভেস্ট করতে হবে, 7 থেকে 10 দিন পরে এটা খাওয়ার উপযোগী হবে। ঠিক আছে, ধন্যবাদ জাহিদ। ধন্যবাদ জাহিদ ভাই। আমরা আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছিলাম, যেটা হচ্ছে লেবু গাছ 4 বছর ফল ধরে না। আপনার লেবু গাছ যদি কলমের গাছ হয়ে থাকে তাহলে আমার মনে হয় 3 থেকে 4 বছরের ফলন আসার কথা। আর যদি ফল না আসে থাকে আপনি পটাশ সার এবং ফসফরাস, টিএসপি এবং এমওপি সার প্রয়োগ করতে পারেন আপনার, তাহলে প্রয়োগ করে দেখতে পারেন। তবে খেয়াল রাখতে হবে নিয়মিত সেচ দিতে হবে আপনার। যদি ছাদ বাগানে হয় তা সেই ক্ষেত্রে মাটির পুষ্টি ঠিক মতো থাকতে হবে। যদি আপনার বাগানে হয় সেক্ষেত্রে আপনার প্রতি বছরে আপনার এই নিয়মিত সার প্রয়োগ করতে হবে। লিচু গাছে থাকা অবস্থায় ফেটে যাচ্ছে, কি কারণে এরকম হচ্ছে? এটা আপনার সারের বৃত্তীয় খরার কারণে হয়, যে অনেকদিন খরা থাকার পরে হঠাৎ করে বৃষ্টি আসার কারণে এরকম হতে পারে, কিংবা ক্যালসিয়াম অভাবের কারণে এটা হতে পারে। এইটার সমাধান প্রশ্ন ব্যাংকে আমরা বহুবার এটার প্রশ্নের উত্তর দিয়েছি। আপনি প্রশ্ন ব্যাংকে লিচু লিখে সার্চ দিলে আপনি উত্তর পেয়ে যাবেন। তো মোটামুটি আমরা আমাদের আজকের যে প্রশ্ন যেগুলো ছিল সেগুলো সমাধান করার চেষ্টা করছি। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই লাইভে আসার জন্য এবং লাইভের সাথে যুক্ত থাকার জন্য। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি খামারবাড়ি থেকে যুক্ত হয়েছেন আমাদের ডক্টর শামীম আহমেদ, অতিরিক্ত উপপরিচালক হর্টিকালচার উইং। এবং আমি আরো বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি শামীম মুরাদ, আমাদের ডিজিটাল স্ট্র্যাটেজি এসিআই এগ্রি বিজনেস। তো আমি আমাদের পরবর্তী যে কোনো বিষয় নিয়ে আমরা খুব শীঘ্রই আমরা আরো কোনো একটা লাইভে আমাদের সবার সাথে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ফসলের সাথে থাকবেন। আমাদের ফসলির মধ্যে ফসলির যে রোগবালাই নির্দেশিকা এবং ফসল নির্দেশিকা এবং তথ্যকোষ বিভিন্ন বিষয় আছে ফসলি মধ্যে। আমার মনে হয় যে একজন কৃষক যদি ফসলি তার কাছে স্মার্টফোন থাকে, বিভিন্ন চাষাবাদ সংক্রান্ত যে কোনো বিষয় সম্পর্কে সে ফসলি থেকে সবকিছুই জানতে পারবে। এবং সবচেয়ে আরো একটা ভালো বিষয় যেটা হচ্ছে যে এখানে আমাদের প্রশ্ন ব্যাংক যেটা আছে সেখানে প্রশ্ন করলে আমরা খুব অল্প সময়ের মধ্যে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করি। যেহেতু আমাদের প্রতিদিন এবং ফসলিতে প্রায় 1 থেকে 150 কোশ্চেন আসছে এবং সেটার উত্তর দেওয়ার চেষ্টা করছি আমরা। এবং ফসলের মাধ্যমে আর একটা জিনিস ফসলি একটা কৃষক যেটা পাবে সেটা হচ্ছে যে আপনার ওই এলাকার নির্দিষ্ট এলাকার যে উপজেলা কৃষি অফিসের উপজেলা কৃষি কর্মকর্তা সহ উপসহকারী কৃষি কর্মকর্তাদের নাম্বার দেওয়া আছে, সেইখানে যোগাযোগ করে তাদের সাথে কৃষি সমস্যার সমাধান নিতে পারবে। তো সবাইকে আমাদের ফসলি ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়ে এবং আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ সেশন এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাহিদ।